নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস মহাশ্বেতা। আজ শোনাচ্ছি উপন্যাসটির অন্তিম পর্ব। তবে তার আগে জানিয়ে রাখি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আমি আগেও পাঠ করেছি। আপনারা প্লেলিস্ট থেকে দেখে সে উপন্যাস শুনতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক সাহিত্যিকের অনেক গল্প উপন্যাস রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস শুনলে আমারও ভালো লাগবে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে গল্পে গল্পে কিছুক্ষণ নামে, সেখানে সাধারণত আমি ছোট গল্প পড়ে থাকি। সেই চ্যানেলটি থেকেও আপনারা ছোট গল্প শুনতে পারেন। আসুন শুরু করি আজকের অন্তিম পর্ব। যবনিকা আবার উঠল। জীবন যেখানে নাটক, সেখানে নাটকীয় গতিবেগ জীবনে সঞ্চারিত হয়, সেখানে তো ইচ্ছে করলেই মধ্যপথে নেপথ্যে প্রস্থান করা চলে না। ঈশ্বর থাকুক বা না থাকুক, অদৃশ্য নাট্যকারের মতো একটি বিচিত্র শক্তির সত্তা আছে, অথবা পৃথিবীর কার্যকারণের গতিবেগের মতো মানুষের জীবনেও একটি স্বয়ংক্রিয়তা আছে, যা তার গতিবেগ শেষ না হওয়া পর্যন্ত একটি নির্ধারিত গতিতে চলতে হয়। থামার উপায় নেই। মধ্যপথে যেখানে থামে সেখানে ঘটে একটা আকস্মিক কিছু, বিস্ফোরণের মতো আকস্মিক প্রবল একটা সংঘটনে শেষ হয়। সেখানে প্রশ্ন করা কিছু থাকে না, তর্ক করা চলে না, কেন এমন হলো। নীরার জীবনে কোনো আকস্মিক বিস্ফোরণ ঘটেনি, কোনো দুর্ঘটনায় তার জীবন নাট্যে ছেদ পড়েনি। তাই 2 বছর পর আবার তাকে অকস্মাৎ দেখা গেল দমদম এরোড্রামের দৃশ্যের পটভূমিতে। সে ইংল্যান্ড থেকে পূর্ব দিগন্ত যাত্রী একখানা প্লেন থেকে নামল। ইংরেজি 1958 সাল, অক্টোবর মাস, ঠিক পুজোর পর। শরতের আকাশে তখনও সাদা হালকা বিচ্ছিন্ন মেঘপুঞ্জের যাওয়া আসার পালা শেষ হয়নি। নীরা নামল। কাঁধে স্ট্র্যাপ ঝোলানো ব্যাগ, গায়ে হালকা রঙের পাতলা গরম কাপড়ের একটা ওভারকোট। কালো মেয়ের মুখে শীতপ্রধান দেশের বর্ণোজ্জ্বলতা, কিন্তু ঠোঁটে লিপস্টিক নেই, রুজ পাউডার নেই, বরং মুখে চোখে যেন একটি শীর্ণতা। তবে দুটি ভ্রুর সংযোগস্থলে একটি তিক্ততার কুঞ্চন ফুটে রয়েছে, সেটি ছোট কুমকুমের টিপেও ঢাকা পড়েনি। আয়ত চোখ দুটির একটি শানিত দীপ্তি। এইটি প্রচ্ছন্ন ক্ষুব্ধতার তীব্রতা সকল মানুষকেই যেন থমকে দাঁড়াতে বলে, কিন্তু তার উপরে যেন একটা ছায়া পড়েছে। বর্ষার দিগন্তে জলভারানত ঘন কালো মেঘ উঠলে নির্মেঘ মধ্য আকাশের মধ্যাহ্ন সূর্যের দীপ্তির উপরেও যেমন একটা ছায়া পড়ে, তেমনই ছায়া। 2 বছর পর সে ইংল্যান্ডে পড়া শেষ করে ফিরছে। লিডস ইউনিভার্সিটিতে শিশু শিক্ষায় বিশেষজ্ঞতা অর্জনের জন্য যে সরকারি স্কলারশিপের কাগজপত্র বিনো সেন দিতে এসে তার সেই প্রণয়পত্র দিয়েছিলেন, সেই স্কলারশিপের পড়া শেষ করে 2 বছর পর সে আজ ফিরে এলো। বেশ খানিকটা রোগাও হয়ে গেছে সে, এবং আরো খানিকটা গম্ভীর। মনস্তাত্ত্বিকেরা কেউ বলতে পারে কার্যকারণে হয়তো, না সে গম্ভীর নয়, বিষণ্ণভাবে রূঢ়। যাক, ঠিক এই সময়টিতে, অর্থাৎ প্লেন থেকে যখন নামলো, তখন তার মনের এই বিচিত্র প্রতিফলনটুকু আশ্চর্যরূপে স্পষ্ট, অত্যন্ত অকপট ভাবে ব্যক্ত তার মুখে চোখে সর্ব অবয়ব, তার পদক্ষেপে পর্যন্ত। কারণ ছিল, ইংল্যান্ড থেকে ফেরার পথে এই দীর্ঘ সময়টাতে আবার একবার সে জীবনটা খতিয়ে দেখতে চেষ্টা করেছে। প্লেনের মধ্যে নিঃসঙ্গ অবসরে আবার একবার তার মানস মঞ্চে জীবন নাটকের অভিনয় হয়ে গেছে। আর তখন এই মুহূর্তটিতে সদ্য নাটকাভিনয় দেখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসা দর্শকের মতো একটা আচ্ছন্ন ভাব। তৃতীয় অঙ্ক পর্যন্ত সেই পুরানো নাটক। নূতন অভিনয়ে কোনো কাটছাঁট হয়নি, বাহুল্য মনে হয়নি, মিথ্যা বা অবাস্তব মনে হয়নি। ব্যাখ্যায় রূপায়ণে পুরানো নূতন নাট্যবস্তু অভিনয় এক এবং অভিন্ন, সুতরাং নির্ভুল। শুধু তৃতীয় অঙ্ক নূতন, অসমাপ্ত তৃতীয় অঙ্ক।
সেদিন দুর্গাপুরের ব্যারেজের সংলগ্ন ব্রিজের মুখে দ্বিতীয় অঙ্কের যে জবনিকা পড়েছিল, সেই জবনিকাই পথের মধ্যে প্রথমবার উঠেছে। না, প্রথমবার নয়, এই 2 বছরের মধ্যে বিদেশে থাকবার সময় উঠেছে, উঠতে চেয়েছে, কিন্তু কখনো শুরু হয়েই থেমে গেছে, না হয় উঠতে উঠতে ওঠেনি। কাজ এসেছে কখনো, কখনো তিক্ততায় অথবা বেদনায় মনে হয়েছে থাক, কি হবে যা হয়ে গেছে তার অভিনয় দেখে, থাক ও থাক। এবার আসবার পথে প্লেনের জবনিকা উঠেছিল শুধু অবসরের সুযোগ নয়, মনের তাগিদে। অকস্মাৎ বিদেশেও বিনোসেন অক্ষম আক্রোশে তার সর্বাঙ্গে রঙের তুলি ছিটিয়ে তাকে উত্তক্ত করেছেন। দূরান্তরে থেকেও সে শুনেছে বিনোসেন ব্যঙ্গভরে বলছেন, নাটক করে সেদিন তুমি যে অপবাদ আমার মাথায় চাপিয়ে দিয়ে মাথাটা হেঁট করতে চেয়েছিলে, সে মাথা হেঁট হবার নয় গো শ্রীমতী নীরা, সেটা উঁচুই আছে। তোমার নাটুকেপনার আড়ালে লুকোনো স্বরূপকে আমি এঁকে দিয়েছি। এবার তার শেষ বোঝাপড়া করতে হবে তাকে। হ্যাঁ, করতে হবে। তার জীবনের নাটক শেষ হবে তার জীবনের শেষ মুহূর্তে। কিন্তু এই তৃতীয় অঙ্কে তোমাকে মঞ্চ থেকে বেরিয়ে যেতে হবে। নিষ্ঠুর ক্ষমাহীন নীরা কাউকে ক্ষমা করেনি, তোমাকেও করবে না। তাই তার আগে একবার অভিনয় দেখে খতিয়ে নিচ্ছিল। যা করেছে বিনোসেন, তাও কি তার অধিকার ছিল? যে রূপকে তার স্বরূপ বলে ব্যক্ত করেছে সে কি সত্যি? রাত্রে প্লেনে উঠেছে তখন 35,000 ফুট ঊর্ধ্বে। তখন এয়ার হোস্টেসদের আপ্যায়ন হয়ে গেছে। প্লেনে বিপদের সময় কিভাবে আত্মরক্ষার জন্য লাইফ ভেস্ট পরে জানলা খুলে লাফ দিয়ে পড়তে হবে সেসব হয়ে গেছে। মনটা বারেকের জন্য চঞ্চল হয়েছিল, তারপর একটু হাসিও পেয়েছিল। হোক না তাই, কেউ কাঁদতে নেই, তারও কাউকে মনে পড়বে না। কিন্তু সেই মুহূর্তে ভ্রু কুঞ্চিত হয়েছিল, মনে পড়েছিল বিনোসেনকে। বিনোসেনের সঙ্গে বোঝাপড়া হবে না, সেটা না করে মরতে মন সায় দেয়নি। হ্যাঁ, করতে হবে ওটা। তারপর আলো কমে গেল। ক্ষীণ জ্যোতিকটি আলো যেন স্বপ্নালুতার আবছায়া সৃষ্টি করে জ্বলতে লাগলো। যাত্রীরা ঘুমিয়ে পড়ল। শোনা যাচ্ছে শুধু প্লেনের একটানা গর্জন। বাইরে অন্ধকার, উপরে আকাশে নক্ষত্র দেখা যাচ্ছে, ঝলমল করছে। চাঁদ নেই, থাকলে সেও ছুটত সঙ্গে সঙ্গে। মহাশূন্যে মহানৈশব্দের মধ্য দিয়ে একটানা গর্জন করে প্লেন ছুটছে। বিশাল ডানা দুটোর পিছনে লাল নীল সাদা আলো পর পর জ্বলছে নিভছে। এরই মধ্যে উঠল জবনিকা। সেই প্রথম অঙ্ক, সেই দ্বিতীয় অঙ্ক, এক অভিন্ন। তারপর তৃতীয় অঙ্কের জবনিকা উঠবে কোথায়? দুর্গাপুরে? না, দুর্গাপুর স্টেশন থেকে কলকাতায় পৌঁছনো, হোটেলে ওঠা, এগুলো অঙ্কান্তরের বিরতির মধ্যেই থাক। কলকাতায় হোটেল ছাড়া কোথায় উঠবার জায়গা তার ছিল? দাদু নেই, কোথায় কার কাছে যেতে পারত? নিজের বাড়ি, জাতুতো ভাইদের কাছে? না, সে কদর্যতার মধ্যে যেতে তার মন চায়নি। যা মৃত, যাকে সমাধি দিয়ে চলে এসেছে অথবা চিতায় তুলে আগুন দিয়ে চলে এসেছে, তা খুঁড়ে দেখতে অথবা ছাই ঘেঁটে দেখতে তার প্রবৃত্তি হয় না। বরং কোনো তীর্থে গিয়ে পিতৃপক্ষে তর্পণ করবে। যে চাষমাকাঙ্কুলে যাতা অপুত্র গোত্রীন মৃত, অথবা যারা অপঘাতে মরেছে আমার দুর্ভাগ্যক্রমে, আমার জ্ঞাতি, তারা আমার এই মাটিতে ফেলে দেওয়া জলে আর এই কাপড় নিংড়ানো জলে তৃষ্ণা নিবারণ করো। হোটেল ভালো, সে নীরা আজ সে নয়। আজ তার থেকে অনেক সক্ষম, অনেক সবল। আজ সে পৃথিবীর বুকে অবাধ বিচরণে বেড়াবে, তাকে জানবে, শিক্ষা নেবে। তার জন্য পা বাড়িয়েছে সে। তার হোটেলই ভালো। হাতে তার টাকা তার অবস্থার পক্ষে ভালোই ছিল। ওখানকার 3 বছরের মাইনের টাকা, প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রায় 2,500 টাকা। স্থির সে করেই এসেছিল ভবিষ্যৎ। যে স্কলারশিপ সে পেয়েছে তাই নিয়ে সে ইংল্যান্ড যাবে, শিক্ষা শেষে ফিরে আসবে ভারতবর্ষে। এই হবে তার জীবনের ব্রত। বিবাহ কল্পনা চুকে গেছে অনেকদিন। এই বছরে যদি তার মূল থেকে আবার কোনো শাখা বের হবার উপক্রম করেছিল, যা সে নিজে অনুভব করতে পারেনি, তাও নিষ্ঠুর দাওয়ের কোপে নির্মূল করে দিয়েছে বিনোসেন। বিনোসেনের সঙ্গে বিবাহ কামনার কোনো সম্পর্ক নেই, কিন্তু বিনোসেন সব পুরুষের উপরেই ঘৃণা ধরিয়ে দিয়েছে। বিবাহ নয়, ঘর নয়। নূতন যুগের নারী, নূতন তার কল্পনা, নূতন তার জীবন, নূতন তার পথ।
দু একবার মনে হয়েছিল বিনু সেনের উদ্যোগে পাওয়া স্কলারশিপ সে নেবে না, কিন্তু না, কেন নেবে না? এই স্বাধীন দেশের মেয়ে সে, তারও তো অধিকার আছে। সে তো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তবে যাবে, তবে পাবে। এই সপ্তাহে গিয়েই তো দিল্লিতে তাকে ইন্টারভিউ দিতে হবে। এদেশে জন্মের অধিকারে, নিজের যোগ্যতার অধিকারে যা তার প্রাপ্য, সেটা নেবে না কেন? হোটেলে উঠেছিল, দাদুদের বাড়ি একদিন গিয়েছিল। সে স্মৃতি মর্মান্তিক। চাঁদহীন রাত্রির আকাশ নয়, সমস্ত তারা মুছে যাওয়া কালো একটা বেদনার সমুদ্রের মতো শূন্য মণ্ডল। পালিয়ে এসে বেঁচেছিল সে। বড় মানুষদের সংসার করা উচিত নয়। একটা জাতির জীবনে রবীন্দ্রনাথ, গান্ধীজি, নেতাজি যাওয়ার ধাক্কাও কোনো রকমে সয়ে যায়, কিন্তু একটা সংসারের পক্ষে এমন মানুষের তিরোধানে সেই দ্বারকার কাহিনী পুনরাবৃত্তি ঘটে। শ্রীকৃষ্ণের তিরোধানের সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল তরঙ্গ বিক্ষোভে দ্বারকাকে আপনার কুক্ষিগত করে নিয়েছিল। মান সম্মান শুধু নয়, এমন ক্ষেত্রে যেন আলো বাতাসেরও অভাব ঘটে। চোখের লবণাক্ত জল সমুদ্রে পরিণত হয়। এই দিন তার আফসোস হয়েছিল কাঁদতে না পারার জন্য। সমস্ত জীবন না কেঁদে কান্নাকে বাদ দিয়ে বেঁধে বেঁধে এমন স্বভাব হয়েছিল তার যে বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভব করে বাদ দেওয়া কান্নার সরোবরে কয়েক ফোঁটা জলও কোনো মতে বেরিয়ে আসতে পারেনি। অথচ তার সে কি মাথা কোটা! নিজেকেই নিজের পাথর কি মরা মাটি মনে হয়েছিল। মনে হয়েছিল কাঁদতে যে চায়, চাচ্ছে, কিন্তু পারছে না। প্লেনে আস্তে আস্তে সেই মুহূর্তটিকে মনে হয়েছিল কাঁদতে সে চায়, কাঁদতে পারলে সে যেন বাঁচে, কিন্তু কাঁদতে সে পারছে না। যবনিকা উঠছে, হ্যাঁ, নাটকীয় ঘটনা বটে। এইখানেই যবনিকা যেন আপনি উঠে গেল। স্মৃতি প্রযোজক ভুল করে না। যবনিকা উঠছে কলকাতার রিজিনাল পাসপোর্ট অফিসে। যবনিকা উঠছে কলকাতার রিজিনাল পাসপোর্ট অফিসে, ব্র্যাবন রোডে। পাসপোর্টের জন্য গিয়েছিল। দিল্লিতে পরীক্ষা ভালোই হয়েছিল। অবশ্য বিভাগীয় সেক্রেটারি তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি বিনয় সেনের আশ্রমে কাজ করেছিলেন, ওখান থেকে বিএ পাশ করেছেন? সে বলেছিল, হ্যাঁ। ছেলেদের পড়ানোর কাজ তাহলে আপনার ভালো লেগেছে? হ্যাঁ। শ্রী সেন আপনার সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করেন দেখছি। একটি সার্টিফিকেট তিনি আমাদের পাঠিয়েছেন। ভালো লাগেনি কথাগুলি তার। সে চুপ করেই ছিল। স্কলারশিপের সংবাদ এসেছিল দিন 15-র মধ্যে। সরকারি তৎপরতায় সে একটু বিস্মিত হয়েছিল। অবশ্য দিল্লির তৎপরতা সত্যই প্রশংসার, প্রদেশের মতো নয়। যাক, এই অঙ্কের প্রথম দৃশ্যের পটভূমি পাসপোর্ট অফিসের রিজিনাল অফিসারের ঘরের পাশের ঘরখানি, ভিজিটার্স ওয়েটিং রুম। ঘরখানা ছোটই, অনেকগুলি চেয়ার, একখানা নিচু গোল টেবিল, অনেকগুলি পুরানো সাময়িক পত্র, চীনা, বার্মিজ, অ্যাংলো ইন্ডিয়ান বা ইউরোপিয়ান ভদ্রলোক কয়েকজন, দুটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে, আর এদেশের টাই বাঁধা স্যুট পরা পুরুষ আর লিপস্টিক মাখা চুল বব করা গগলস পরা মেয়ে। তারা সিগারেটও খায়। একপাশে একখানা চেয়ার টেনে সে বসে পড়েছিল। হঠাৎ চোখের গগলস খুলে মুখে সিগারেটটা নামিয়ে একজন এদেশি মেয়ে উঠে দাঁড়িয়ে বলেছিল, নীরা। কণ্ঠে তার বিস্ময়ের অবধি ছিল না। নীরার মন ব্যস্ত হয়ে ছড়িয়েছিল তার নিজের জীবনে, ভবিষ্যতের ভাবনায়। তার সাহস অনেক, অভাব নেই, তবু দেশান্তরের ভবিষ্যৎ সে কল্পনা করতে চেষ্টা করছিল। মেয়েটির কথায় নীরার ছড়ানো মন সংহত হয়ে সচেতন হল স্থান কাল পাত্রের অভিমুখে। মুহূর্তে সে চিনলে এবং সেও সবিস্ময়ে বলে উঠল, এনা বৌদি? হ্যাঁ। ওরে বাপরে, কতদিন পর বলো তো? 5 বছর হয়ে গেছে। বাহ, কি অপরূপ হয়েছো তুমি নীরা। আমি বলিনি তোমাকে? তা বলেছিলে, কিন্তু রূপ নিয়ে আজও মাথা ঘামায়নি আর আয়নাতে নিজেকে দেখতে সময় পাইনি। তা না পাও, কেউ বলেনি? ধক করে জ্বলে উঠেছিল নিভন্ত ক্ষোভ, কিন্তু নিজেই সেটাকে চাপা দিয়ে বলেছিল, সব ছাড়ান দাও, আমি স্কুলের মাস্টারি করতাম, সুতরাং ওসব আমার জুরিসডিকশনের বাইরে। মিছে কথা। সন্ন্যাসিনীর রূপ থাকলে তার কাছেও যদি কেউ গিয়ে বলে, এত রূপ তোমার। বাধা দিয়ে সে বলেছিল, থামো বৌদি, দাঁড়াও, একটা কথা বলিনি। আমি আর তোমার বৌদি নই, আমার সঙ্গে তার ডাইভোর্স হয়ে গেছে। ডাইভোর্স? হ্যাঁ, বললে না? তাছাড়া অজিতের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে।
নানান কাণ্ড, সে মহাভারত। যাকে এখন তুমি এখানে কি ব্যাপার পাসপোর্ট অফিসে? নীরা বলেছিল ইন্ডিয়া গভর্নমেন্টের একটি স্কলারশিপ পেয়েছে, ইংল্যান্ড যাব 2 বছরের ট্রেনিং নিতে। বলো কি? চলো চলো একটু বাইরে চলো ভাই, শুনি। তুমি ভাই দেখালে খুব, উফ। বাইরে একটু ওরই মধ্যে নিরালায় নীরার কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলেছিল, তোমাকে ওরা চেনেনি, আমি চিনেছিলাম। অবশ্য সবটা মানে এতটা নয়। উফ, তুমি অবাক করেছো আমাকে। শুধু একবার যখন সোমেশবাবু অজিতকে বলেছিলেন তোমার বোনের সঙ্গে যদি আমার ছেলের বিয়ে দাও তবে আমি ফিল্মের লোকসানটা কোম্পানি বলে চালিয়ে নেব, তখনই খার একটু থেমে বলেছিল, কারণ আমার কথাতেই অজিত ফিল্মে নেমেছিল, সেই জন্যে লোকসান দেনার হেতু মনে হতো নিজেকে। তখন তাই বলেছিলাম ওর ভেতরে ছিল, ঠিক তোমাকে এতটা আঁচ করতে পারিনি। যাকে ভাই, আমি অভিনন্দন জানাচ্ছি। নীরা জিজ্ঞাসা করেছিল কয়েকটা কথা ভাইদের সম্পর্কে। জ্যাঠাইমা মরেছে, অজিতদা প্রায় সর্বশান্ত, এখন দালালি করে, বাড়ি বিক্রি করছে, এর মধ্যে বাড়িও ছেড়েছে একরকম, বস্তিতে একটা মেয়েকে নিয়ে থাকে। বাকি ভাইগুলোও তাই। হঠাৎ নীরার আবার মনে হয়েছিল একটু কাঁদতে পারলে যেন সে বেঁচে যেত। কাঁদতে পারেনি, স্তব্ধ হয়ে একটা জানলার ভিতর দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। এনাক্ষীও কয়েক মুহূর্ত চুপ হয়েছিল। একটা মমতা বোধহয় তারও ছিল, মানুষ তো। তারপর হঠাৎ বলে, দেখো, দারিদ্র আর অজিতের বিশ্বাসঘাতকতা দুটো সইতে পারলাম না একসঙ্গে। একটা হলে হয়তো সইতো, বিয়েটা ভালোবেসেই করেছিলাম। আবার চুপ করলে, অনেকক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ স্তব্ধতা ভঙ্গ করে বলেছিল, একটা খবর দিই তোমাকে, বিদেশ যাবে, কাজে লাগবে। অজিতেরা বাড়ি বিক্রি করছে, বললাম না? তা তোমার তো অংশ আছে বাড়িতে, সেই জন্য কেউ নিতে চাইছে না, তোমার সই ভিন্ন। ওরা তোমাকে খুঁজছে, তুমি না হলে একটি জাল মেয়ে খাড়া করে বিক্রি হয়ে যেত, তুমি যাওয়া মাত্র টাকাটা পেয়ে যাবে, কালই যেও, বুঝেছ? মোচড় দিলেই বেশি পাবে। হাসি পেয়েছিল নীরার। এনাক্ষী যা বললে তাতে মনে হলো তখন পুরো না চিনলেও আজ সে তাকে চিনেছে। বলে, যাব, কিন্তু তুমি ডাইভোর্স তো করেছো, বিয়ে করেছো আবার। রাম কাহ, আবার? বাবা, খুব স্বাদ মিটেছে। যার সঙ্গে কথা বলছিলে ওটি কে? বন্ধু, ফিল্ম প্রডিউসার ডিরেক্টর একজন, ফিল্ম ফেস্টিভ্যালে ইউরোপে যাচ্ছে, আমাকে নিয়ে যেতে চাইলে বললে যাবে। বললাম যাব, আই এম অলওয়েজ আ স্পোর্ট, খেলতে এসেছি, খেলে যাব, না বলবো কেন? বেয়ারা এসে তাকেই ডেকেছিল, অফিসার তাকেই ডাকছেন। কাজ তার সহজেই হয়ে গিয়েছিল, কাগজপত্র পরিষ্কার, সরকারি বৃত্তি। অফিসার বলেছিলেন 15 দিনের মধ্যে পেয়ে যাবেন, কোনো গোলমাল নেই। বেরিয়ে আসবার সময় এনাক্ষী হাত নেড়ে বলেছিল, গুড লাক, বিলেত পর্যন্ত যদি যাই নিশ্চয়ই দেখা করব। তুমি কিন্তু যেও দমদমে, ভুলো না, টাকাটা পেয়ে যাবে। দৃশ্যান্তর হলো সেই পুরনো দমদমের বাড়ি, নতুন কাল, নতুন হাওয়া। এই কবছরেই জনাকীর্ণ হয়ে গেছে, বাগান ভেঙে রেফিউজি কলোনি হয়েছে, ছিটে বেড়ার ঘর, টালির চাল, আবার সুদৃশ্য পাকা বাড়িও অনেক হয়েছে। রাস্তাগুলি আঁকা বাঁকাই আছে, কিন্তু পিচ পড়েছে। তাদের বাড়ির কাছটায় তো একটা বাজার বসে গেছে, চেনা শক্ত। এরই মধ্যে জ্যাঠামশাইয়ের পুরনো বাড়িটার চারিপাশে নতুনের খোলস পরানো বাড়িটা শ্রীহীন, বিবর্ণ, ধূলি ধূসর হয়ে দাঁড়িয়ে আছে। পুরনো দেওয়ালে নতুন পলেস্তারাতে নুনা ধরেছে, ঝুরঝুর করে বালি সিমেন্ট ঘষছে। বাইরে থেকেই বোঝা যায় একটা দিক সেই একতলাই আছে, সেইটাই তার দিক। অজিতদা বাড়িতে ছিল না, বাড়িতে ছিল সুজিত। তারও চেহারা ওই বাড়িটার দেওয়ালগুলোর মতো ছাতা পড়া, নোনা ধরা। সুজিত বেরিয়ে এসে বিস্মিত হয়েছিল, নীরা? হ্যাঁ। সুজিতের কণ্ঠস্বরে বিস্ময়ের অবধি ছিল না। থাকবারই কথা, কিন্তু তার সঙ্গে ছিল একটা দীনতা, সেটা নীরাকে স্পর্শ করেছিল। বাড়ির ভিতর গিয়ে চারদিকটা একবার ভালো করে দেখেছিল শুধু মমতার টানে। সুজিতের বউকে দেখেছিল, বেশ মেয়ে, গৃহস্থ ঘরের দুঃখ সইয়ে ঘরকন্যার কাজে পটু, অনুরাগিনী মেয়ে। এরা দুঃখের ভাত সুখের সঙ্গে সাজিয়ে নিতে পারে, তৃপ্তির সঙ্গে খেতে পারে। সে তাকে চা করে খাইয়েছিল, ফাটা
টাট ভাঙা কাপে। নীরার মনে পড়েছিল অজিতের সেই মূল্যবান চায়ের সেট। মনের ভেতরটায় সেই ব্যথাটা অনুভব করেছিল, যেটা সে দাদুর বাড়ি থেকে অনুভব করতে শুরু করেছে। সুজিত দুঃখের কথা বলতে বলতে কেঁদেছিল। বলেছিল, মধ্যে মধ্যে মনে হয় নীরা, হয়তো তোর দীর্ঘ নিঃশ্বাসে আমাদের লক্ষ্মী ঝড়ে খড়ের চালের মতো উড়ে গেল। বড্ড লেগেছিল তার মনে, কিন্তু কাঁদতে পারেনি। একটু চুপ করে থেকে সে উত্তর দিয়েছিল, বিশ্বাস কর ভাই সুজিত, তুই আমার বয়সের সম্পর্কে বড় পর নোস, আপন জারতুতো দাদা। তোকে ছুঁয়ে বলছি, আমি কোনোদিন তোদের অমঙ্গল কামনা করিনি। আর ভাই, এত জোরে সামনে ছুটেছি যে পিছনের দিকে তাকিয়ে আফসোস করবার বা দীর্ঘ নিঃশ্বাস ফেলবার সময় পাইনি কোনোদিন। এই কদিন আগে আমি যেখানে কাজ করতাম সেখান থেকে কাজ ছেড়ে চলে আসবার সময় গাড়িতে বসে নিজের জীবনটা আগাগোড়া ভেবে দেখেছিলাম। কিন্তু তুই বিশ্বাস কর, রাগ হয়েছে সেসব কথা মনে করে, কিন্তু একবারও তোদের অমঙ্গল হোক এ কথা ভাবিনি। বউটি বলেছিল, আমি তাই ওকে বলি ঠাকুরজি, যা গল্প শুনি তাতে সে মেয়ে সাপ তো করবে না। দোষ পরের ওপর চাপিও না, নিজেদের দোষগুলো সংশোধন করো, মতলবগুলো ছাড়ো। দুর্দশা ওই জন্যে, বাড়ি বিক্রি করবে করো, টাকা কড়ি দেনা শোধ দিয়ে যেটুকু পাও নিয়ে খাটো খাও। ভারী ভালো লেগেছিল সরল মেয়েটির সাদামাটা কথাগুলো। সাদামাটা হোক, আশ্চর্যরূপে সত্য। সঙ্গে সঙ্গে সে বলেছিল, ঠিক বলেছ বৌদি, খুব সত্যি কথা। এই সময় এসেছিল অজিতদা। বস্তিতে রাত্রি যাপন শুধু নয়, এখন একরকম সেইখানেই বাস তার। মধ্যে মধ্যে আসে প্রয়োজনে, বাড়িতে থাকবারও তার উপায় নেই। পাওনাদারেরা ছেঁকে ধরবে। এরা মোটা পাওনাদার নয়, এরা সব খুচরো পাওনাদার। অজিতকে দেখে মনে হয়েছিল এনাক্ষীর কোনো দোষ নেই। সেই ডাইভোর্স করে ঠিক করেছে। নেশাখোর, অশ্লীল, কুৎসিত একটা লোক। সে তাকে দেখেই বলেছিল, মাই গড, তুই যে একেবারে ভেনারেবল লেডি উঠেছিস রে। ওহ, তুই তখন আমার ছবিটায় নামতিস রে। ওহ, আমিও এনাক্ষীর কথা শুনলাম না, শালা বেটা ডিরেক্টরের পাল্লায় পড়ে একটা পুরনো বুড়িকে ছুরি সাজিয়ে। সে ধমক দিয়ে উঠেছিল, অজিতদা। অজিত চমকে উঠেছিল। উঠবারই কথা। চিত্ত তার রুচিতেই ছোট হয়ে যায়নি, সব কিছুতেই ছোট হয়ে গেছে সে। সুজিত বলেছিল, এরা গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে পড়তে। হা হয়ে গেছিল অজিত। সুজিত বলেই চলেছিল, ও এসেছে ওর অংশের বাড়ি বিক্রি করবে বলে। শুনেছে ওর সইয়ের জন্য আমরা বাড়ি বিক্রি করতে পারছি না। এখন ওসব ফিল্ম পুরনো কাসুন্দি ঘাঁটছো কেন? একদম ছোট লোক হয়ে গেছো তুমি, কথাবার্তা পর্যন্ত ভুলে গেছো। অজিত আশ্চর্য রকম বিনীত এবং ত্রস্ত হয়ে গিয়েছিল। এরপর কোন রকমে বলেছিল, আমি জানতাম না, আমি জানতাম না। এরপর রাগ চলে গিয়েছিল, দুঃখ হয়েছিল তার। আসবার সময় সে অনেক খুঁজে বিবর্ণ হলদে হয়ে যাওয়া তার মা বাবার ও তার ফটোখানা জঞ্জাল খুঁজে বের করে এনেছিল। এর জন্য সারাটা দিন বিকেল পর্যন্ত সে ওখানে ছিল। সুজিতের বাড়িতেই খেয়েছিল সেদিন। বাড়ির জন্য সে ৮,০০০ টাকা পেয়েছিল। কয়েকদিনের মধ্যে এই কাজটা শেষ হয়েছিল। বিলেতে যাওয়ার সময় সে ১০,০০০ টাকার মালিক হয়েছিল। টাকা সে আরো বেশি পেত, দাম কমিয়ে তাকে প্রতারিত করার চেষ্টাটা সে বেশ বুঝতে পেরেছিল, কিন্তু সে আপত্তি করেনি। জেনে শুনেই করেনি, অজিতারা যদি কিছু বেশি পায় পাক, শুধু একটু হেসেছিল। টাকাটা হাতে নিয়ে আবার মনের মধ্যে সেই বেদনা বা কষ্ট অনুভব করেছিল। মনে মনে বলেছিল, পিতৃপুরুষের বাস্তুদেবতা আমাকে ক্ষমা কর। আমার ভাগ্য দেবতা আমার ভাগ্যে ঘর, সংসার, সন্তান লেখেননি। শৈশবে মা বাবা তার বিয়ের কল্পনা করেছিলেন, তার বিয়ের জন্য ইনশিওরও একটা করেছিলেন, কিন্তু বাবার মৃত্যুতেই তার শেষ। মা সেই তখনই বুঝেছিলেন এই রূপহীনা মেয়ের ভাগ্যে বর নেই, ঘর নেই। তিনি তার কানে কানে সেটা বলে বুঝিয়ে দিয়েছিলেন, ভুল করেননি। রূপ তার সে একটা পেয়েছে, কিন্তু ঘর, সংসার, স্বামী তার প্রাপ্য নয় সে জানে। সুতরাং তোমার দেউলে সকাল সন্ধে গলায় আঁচল জড়িয়ে সন্ধ্যা প্রদীপ দেখানো তো তার ভাগ্য নয়। তার শেষ ক্ষীণ কল্পনা মুছে দিয়েছে বিনু সেন। আজ সে পথে দাঁড়িয়েছে, সুদূর পথের যাত্রী। ঘর, যাদের ভাগ্যে তুমি আছো, তোমার সুখ, যাদের
জন্মান্তরের পাওয়া, তুমি তাদের হলে। বাস্তুদেবতা, তাদের সেবায় তুমি তৃপ্ত হবে। তারা তোমাকে ঘিরে সোনার দেউল গড়ে তুলুক। পরে ভেবে দেখেছে, হয়তো এটা নিছক হৃদয়াবেগ, হয়তো কেন নিশ্চয়, তবু এর একটা মূল্য আছে। এতে তার লজ্জিত হবার কারণ নেই। সেদিনও বড় কষ্ট হয়েছিল, কাঁদতে চেয়েছিল, কাঁদা উচিত ছিল, কিন্তু পারেনি, চোখে জল আসেনি। আবার একবার এমনই হয়েছিল যখন ইংল্যান্ডগামী প্লেনখানা মাটি ছেড়ে আকাশে উঠে একটা বেড় দিয়ে কলকাতাকে পেছনে ফেলেছিল। দেশের মধ্যে ঘর বলেই দেশ নিজের দেশ। মানুষ ঘরের মধ্যেই শ্রেষ্ঠ মমতা অনুভব করে বলেই ঘরের জন্য এত মায়া। কিন্তু ঘর তার জন্য নয়, পথ, সম্মুখ। তার স্থিতি নেই, শুধু গতি, শুধু অস্থিরতা। ইংল্যান্ডে গিয়ে কয়েকদিন এই বিষণ্ণতা বেড়েছিল। ঘরে বসে বসে ভাবত, কেন কেন এমন হলো? চলার পথে দাঁড়িয়ে কেন ক্লান্তি বোধ? কিছুদিন পর এটা সে চেষ্টা করে কাটিয়ে উঠেছিল, ডুবিয়ে দিয়েছিল নিজেকে শিক্ষার মধ্যে। ক্রমে সাফল্যের মধ্যে উৎসাহ এসেছিল। পারিপার্শ্বিক থেকে উল্লাসের, উৎসাহের, জীবনে ছুটে চলার প্রচুর উপকরণ এখানে, প্রচুর। স্বচ্ছন্দগামিনী নদীর স্রোতের মতো চলেছে। বিচিত্র দেশ, মুক্ত, স্বাধীন। জীবন যে এত মুক্ত এবং হাস্যমুখর হতে পারে তা সে দেখে বিস্মিত হয়েছিল, এবং তাদের সঙ্গে একদিন নিজেও হাস্যমুখর হয়ে মিলে গিয়েছিল, মিশে গিয়েছিল। শিক্ষা এবং উল্লাসের মধ্যে জীবন চলতে চলতে কিন্তু মধ্যে মধ্যে নীরার জীবনে স্তব্ধতা নেমে আসত। এটা ঘটত দেশের স্মৃতি কোনো কারণে জেগে উঠলে। বড় কষ্ট পেত। মনে হতো যে হাসি, যে গতিবেগ তার জীবনে ছিল, তাও যেন চিরদিনের জন্য স্তিমিত হয়ে গেছে। হৃদয় যেন ভারাক্রান্ত। এই ভার আর কখনো নামবে না। সে ভাবতে বসত। এই ভাবনার মধ্যে খতিয়ে দেখত আর কোনো আকর্ষণের বস্তু সেখানে সে ফেলে আসেনি। তবে কেন? জীবনে তো দেনা কারুর কাছে নেই। জ্যাঠামশাইদের সংসারের সকলের সঙ্গেই তার সম্পর্ক রূঢ়তার সবটুকু ধুয়ে মুছে দিয়ে এসেছে। আর কে? গোপন করবে না, এবং সে করবেই বা কেন? হঠাৎ একদা সে আবিষ্কার করেছিল যে রূঢ় আচরণ সে বিনোদার সঙ্গে করে এসেছে তা ঠিক হয়নি। আরো সহজ ভাবে হতে পারত। সে চিঠি লিখে জবাব দিয়ে চলে আসতে পারত। একটি কথায় জবাব হতো, ছি বিনোদা। দেবতা যখন কাঙালিপনা করে তখন মানুষ কি করে বলুন তো? না, ওটা বড় বেশি নরম হতো। সে তো লিখলে পারত, না এ লেখা যেত না। আপনি প্রতিমাকে ভালোবেসে আবার আজ আমাকে ভালোবেসেছেন। আমি জীবনে কাউকে ভালোবাসিনি। আমার এই অনুচ্ছিষ্ট হৃদয় কি যার হাত উচ্ছিষ্ট তার হাতে দেওয়া যায়? না, এ লিখতে সে পারত না। এতে যে লোকে ধরে নিত যে সে তাকে ভালোবাসত। সে চিঠি লিখতে বসত বিনু সেনকে, কিন্তু লিখেও ছিঁড়ে ফেলে দিত। বিনু সেনের কাছে ক্ষমা চাওয়া যায় না। সে নিজের অপমান করা। মধ্যে মধ্যে স্বপ্ন দেখত বিনু সেন সকাতরে মিনতি করছেন, ক্ষমা করো, আমি হাত জোর করে অপরাধ স্বীকার করছি, আমাকে ক্ষমা করো। কিন্তু সে আর কি করবে? যে আঘাত সে করেছে তা সে কি করে ফিরিয়ে নেবে? এই একটা দ্বন্দ্বের মধ্যে সে আবার পরিবর্তিত হয়ে গেল। উল্লাস মুখরতা রইল না। প্রচ্ছন্ন বেদনায় সে যেন বদলে শান্ত, স্তিমিত হয়ে গেল। বিনু সেন তার অপমান করেছেন। তার চরিত্রে কেউ প্রশংসা করবে না, কিন্তু লোকটি তার জন্য অনেক করেছে, অনেক। স্বদেশের দৃষ্টিভঙ্গি এদেশে এসে কিছুটা পাল্টেছে। সেই দৃষ্টিতে পিছন দিকে তাকিয়ে মনে হলো, হ্যাঁ, আঘাত সে রূঢ়তম ভাবে করেছিল, ঠিক হয়নি। স্বীকার না করে উপায় নেই, নইলে মন এমন হলো কেন? তর্ক যুক্তি অস্বীকার করেও মন যেটা মেনেছে অপরাধ বলে, তাকে অস্বীকার করার উপায় কোথা? ভেবেছিল দেশে ফিরে একবার গিয়ে বলে আসবে, ভুলে যাবেন সেদিনের কথা। সব আবার বদলে গেল। আবার সে জ্বলে উঠল। আবার জীবনে এলো নাটকীয় আঘাত। আঘাত দিলেন বিনু সেন। তাই সে সারা পথ ভাবতে ভাবতে আসছে, তার জীবন নাটক থেকে এবার বিনু সেনকে প্রস্থান করতে বাধ্য করবে। শেষ যুদ্ধ হবে তার সঙ্গে। ঘটনাটা ঘটল সেদিন। পাশ করার পর সে গিয়েছিল ইন্ডিয়া হাউসে ইউরোপের বড় শহরগুলিতে যাবার অনুমতির এন্ডোর্সমেন্টের জন্য এবং ভিসার সাহায্যের জন্য।
সেখানে একজন বিশিষ্ট কর্মচারী তাকে দেখে সবিস্ময়ে বলে উঠেছিলেন, স্ট্রেঞ্জ, আপনি? শুধু তিনিই নন, আরো কজনও সবিস্ময়ে তাকে দেখছিল। সে বিব্রত এবং বিরক্ত হয়ে বলেছিল, আপনারা কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। অবশেষে ব্যাপারটা পরিষ্কার হয়েছিল। ইন্ডিয়া হাউসে ভারতীয় শিল্পীদের কিছু ছবি সদ্য এসেছে। তার মধ্যে একখানি বড় ছবি এসেছে, মহাশ্বেতা। ছবিখানি যত ভালো তত ভালো তার বিষয়টি, অপূর্ব রোম্যান্টিক। কবি বাণভট্টের কাদম্বরীর অন্তর্গত। সে জানে মহাশ্বেতার কথা। প্রতিমাকে মহাশ্বেতা করে আঁকতে চেয়েছিলেন বিনু সেন। লক্ষ্মীর মানসপুত্র নাম পুণ্ডরিক ঋষিকুমার, আর মহাশ্বেতা অপরূপ গন্ধর্ব রাজকন্যা। দুজনে দুজনকে দেখে মুগ্ধ হলেন, কিন্তু মিলনের পূর্বেই বিরহ সইতে না পেরে পুণ্ডরীকের মৃত্যু হল। মহাশ্বেতাও আত্মহত্যা করতে গেল, কিন্তু দেবতা আদেশ করলেন, না, তপস্যা করো, পুণ্ডরীককে ফিরে পাবে, সে আসবে নবজীবনে তোমার কাছে। দেবতার আদেশে মহাশ্বেতা হলেন তপস্বিনী, কঠোর তপস্যা করলেন। পুণ্ডরীকও জন্মগ্রহণ করল বৈশম্পায়ন হয়ে, এক রাজার মন্ত্রীপুত্র হয়ে। রাজার পুত্র চন্দ্রাপীরের সখা তার ভাবী মন্ত্রী। ক্রমে যুবক হলেন দুজনে, গেলেন একদা দিগ্বিজয়। বৈশম্পায়ন গিয়েছিলেন সৈন্যবাহিনী নিয়ে গন্ধর্বলোকে। সেখানকার রাজকন্যা কাদম্বরীর সঙ্গে চন্দ্রাপীরের প্রণয়ই মূল ঘটনা, কিন্তু সে অন্য কথা। সেই অরণ্যে শিলার উপর ব্রহ্মাসনে বসে মহাশ্বেতা তপস্যা করছিলেন মৃত্যুপর থেকে দ্বৈতের প্রত্যাগমনের জন্য। এলেন দ্বৈত। বৈশম্পায়ন অকস্মাৎ তপস্বিনীকে দেখে যেন কোনো অস্পষ্ট অথচ দুর্নিবার স্মৃতি আকর্ষণ অনুভব করলেন সর্বদেহ দিয়ে ওই দেহ স্পর্শের উন্মাদনা। তিনি অগ্রসর হলেন, তুমি আমার। তপস্বিনী মহাশ্বেতা আকস্মিকতার মধ্যে চিনতে পারলেন না ঠিক। শীর্ণ দেহ তপস্বিনী প্রদীপ্ত হয়ে উঠলেন, তার আয়ত চোখে আগুন ঝলসে উঠল। ফিরে আসা হারানো দ্বৈত সেই বহ্নিতে ভস্ম হয়ে গেল। সেই ছবি, কিন্তু ছবির মহাশ্বেতার নীরা যেন এক আশ্চর্য সাদৃশ্য। দেখলেই চেনা যায়, মনে হয় যেন তাকে মহাশ্বেতার মডেল করে বসিয়ে শিল্পী এর ছবি এঁকেছে। দেখেছিল সে ছবি, বিনু সেনের আঁকা। মহাশ্বেতা সেই। মনে পড়ল অসুখের পর পথ্যের দিন সে আয়নায় তার রোগক্লিষ্ট মুখে প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল। সে সময় অনিমাদি এসে বলেছিল, বিনু সেন একদিন তার ঘুমন্ত অবস্থায় ফটো নিয়েছিল, বলেছিল সতীর দেহত্যাগ ছবি আঁকবে। মুহূর্তে তার রাগ হয়ে গিয়েছিল, চোখ দুটো দীপ্ত হয়ে উঠেছিল। ছবির মহাশ্বেতার মুখ সেই মুখ, দৃষ্টি সেই দৃষ্টি। অনিমাদির সঙ্গে যখন কথা বলছিল তখন তার খাটের সামনেই ছিল তার শখ করে কেনা ড্রেসিং টেবিলটার আয়না। অনিমাদির কাছে যে মুহূর্তে শুনেছিল বিনু সেন তার ফটো তুলে নিয়ে গেছেন, সেই মুহূর্তে তার মনে হয়েছিল কি বিশ্রী চেহারার ছবি নিয়েছেন বিনু সেন, এবং সঙ্গে সঙ্গে সে তাকিয়েছিল আয়নার দিকে, দেখেছিল তার রোগশীর্ণ মুখে আয়ত চোখ দুটো শানিত খড়গের মতো ঝকমক করছে, কিন্তু বিশ্রী মনে হয়নি। একটি তেজস্বিনী শীর্ণ মুখে চোখের দীপ্তি সত্যই ভালো লেগেছিল। এ ছবি সেই ছবি, ঠিক সেই ছবি। আর সামনে ভস্মীভূত বৈশম্পায়নের মুখের অবয়বে বিনু সেনের নিজের আদর। ক্রিমেটোরিয়ামে দাহ করা মূর্তির মতো, তবু তার মধ্যে মানুষটিকে চেনা যাবার মতো করে এঁকেছে বিনু সেন। দেখতে দেখতে ইন্ডিয়া হাউসের অনেকজনের কাছে খবর পৌঁছেছিল এবং অনেকজন উঁকি মেরে দেখেছিল তাকে। সে নিজে শুধু অস্বস্তি অনুভব করেনি, মনে হয়েছিল এরা সকলে মনে করছে অতি নিষ্ঠুরা, অতি ভাগ্যহীনা। তারপরও যতদিন গিয়েছিল এরই পুনরাবৃত্তি ঘটেছে। একদিন কাগজওয়ালারা অতর্কিতে ফটো নিয়েছিল। এই ঘটনার প্রতিক্রিয়ায় তার এতদিনের বেদনাতুর মন বেদনাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার উগ্ররূঢ় হয়ে উঠেছিল। মনটা তার বিষিয়ে গিয়েছিল। মনে মনে বলেছিল, ছি ছি ছি, আপনি তো মরেননি বিনোদা, তবে ছি ছি ছি। সেই ক্ষোভেই সে এত চঞ্চল হয়েছিল যে ইউরোপ ঘুরবার কল্পনার সংকল্প একেবারে বাতিল করে দিয়ে ভারতবর্ষে আসবার ব্যবস্থা করে প্লেনে চেপে বসেছিল। তার জীবনের নাটক থেকে বিনু সেনকে চিরদিনের মতো প্রস্থান করতে বাধ্য করবে। কলকাতায় ফিরেই সে সর্বপ্রথম বিনু সেনের কাছে যাবে একবার। নাটক আর সে করবে না।
তবে বিনোদাকে জিজ্ঞাসা সে করবে পুণ্ডরিক পরজন্মে বৈশম্পায়ন, তার কি প্রতিমার মতন আর কোনো প্রণয়িনী ছিল, এবং সে কি মহাশ্বেতার মতো প্রণয়মুগ্ধ গন্ধর্ব রাজকন্যা, যাকে জীবনে পথের খোয়ায় কাঁটায় পাদুখানা ক্ষতবিক্ষত করে চলতে হয়েছে, যে জীবনের প্রেমের স্বপ্নকে রূঢ়ভাবে নিজের হাতে ভেঙে দিয়েছে, মুছে দিয়েছে, তাকে এমন ব্যঙ্গ, এমন অপমান আপনি কেন করলেন? এমন অপমান যে মনা ঘোষ করেনি, সোমেশবাবুর ছেলে করেন। ছি ছি ছি! না, নাটকই করবে সে, তার জীবন নাটক চরম নাটকীয়তার মধ্যে সমাপ্ত হওয়াই ভালো। সে বিষ নিয়ে যাবে, বিনু সেনকে বলবে, এত ভালোবাসেন তা আমি জানতাম না বিনোদা, যিনি আজ আর আপনাকে পাওয়ার জন্য ব্যগ্রতার আমার সীমা নেই, কিন্তু ওই প্রতিমাকে সামনে রেখে আপনাকে আমি পেতে চাইনি, আপনাকে পেতে চাই নিরবিচ্ছিন্ন ভাবে। আসুন দুজনে বিষ খাই, আসুন, নিন, খান, আমিও খাচ্ছি, নিন। সে জানে বিনু সেন বিবর্ণ হয়ে যাবেন, ভয়ে পিছিয়ে যাবেন, বলবেন, না নীরা না। সে অট্ট হাসি হাসবে। ঠিক সেই সময়ই প্লেনের লাউডস্পিকারে ঘোষণা হয়েছিল, অ্যাটেনশন প্লিজ। আমরা দমদম পৌঁছে গেছি কয়েক মিনিটের মধ্যেই। সে ওই সংকল্পে উৎসাহিত হয়ে নিজের বেল্ট বেঁধেছিল। প্লেনটা নামছিল সেই কলকাতা। ওই দিকেই তাদের বাড়ি ছিল, ওই গঙ্গা, ওই 13 তলা সেক্রেটারিয়েট, ওই ডোমটা। খস করে এই চাকাটা রানওয়ে স্পর্শ করলো ছোট একটা ঝাঁকুনি দিয়ে। কল্পনার উৎসাহ বোধহয় স্থায়ী হয় না, তাই নামলো সে সেই বিষণ্ণ ক্লান্ত অথচ রূঢ় চিত্ত নিয়ে। বিনু সেনের সঙ্গে বোঝাপড়ার সংকল্পে সে স্থিরই আছে। দেশের মাটিতে নেমে একটা আবেগ বুকের মধ্যে পুঞ্জিত মেঘের মধ্যে আবর্তিত হচ্ছে। ছায়া নেমেছে অন্তরে, কিন্তু তার মেঘ বন্ধা মেঘ, জল বর্ষণ করে না। দুফোঁটা চোখের জল ঝরলে সে নিজেকে ধন্য মনে করত, তার ক্লান্তি বিষণ্ণতাও বোধহয় কেটে যেত, কিন্তু কান্না তার আসে না। সে যাত্রীদের সঙ্গে কাস্টমস অফিস এসে ঢুকলো। এই এক পর্ব কাস্টমস। নীরা কাস্টমসের কাজকর্ম সেরে সে লাউঞ্জে এসে ঢুকলো। আন্তর্জাতিক জনতার ভিড়, সেই ভিড়ের ভিতর থেকে কে যেন তাকে ডাকলেন, নীরা। পরিচিত কণ্ঠস্বর, নারী কণ্ঠ, কিন্তু কে, কোন দিক থেকে কে ডাকছে? চারিদিকে দৃষ্টি ফিরিয়ে সন্ধান করলে সে। হঠাৎ চোখে পড়ল এয়ার ইন্ডিয়ার ওদিক থেকে এগিয়ে আসছে একটি স্থূলাঙ্গী প্রৌঢ়া অনিমাদি। বিস্ময় একটু বোধ করলে সে। অনিমাদি এখানে? তাকে নিতে এসেছেন? না না, তা কেন হবে? সে জানবে কি করে? আসবেই বা কেন? সেই রাত্রি থেকে তো কোনো সম্পর্ক নেই তার সঙ্গে। অনিমাদি এসে কাছে দাঁড়িয়ে তাকে আপাদমস্তক দেখে বললেন, ফিরে এলে বুঝি? হ্যাঁ, এই কাস্টমস থেকে বের হলাম। অনিমাদি আবার একবার তাকে ভালো করে দেখে ম্লান হেসে বললেন, তা বেশ, বড় সুন্দর হয়েছিস রে। অনিমাদিরও যেন অনেক পরিবর্তন হয়েছে, কেমন যেন। হ্যাঁ, অনিমাদিও অনেক পাল্টেছে। খুব একচোট হেসে আজ আর নীরাকে গলা জড়িয়ে ধরে গুরুভার দেহখানি নিয়ে তার উপর ঢলে পড়লেন না। শান্তভাবে অনিমাদি বললেন, ভালো ছিলি, অনেক রোগা হয়ে গেছিস, বেশ খানিকটা পাল্টে গেছিস। মেম সাহেব হয়েছি? না, কেমন যেন মরা মরা মনে হচ্ছে। তা এখন উঠবি কোথায়? দেখি কোনো হোটেলে বা বোর্ডিং এ। দাদু থাকলে সেখানে যেতে পারতাম। তা একটু চুপ করে থেকে বললে, তা তুমি এখানে কোথায়? কেউ আসবে বুঝি? সঙ্গে সঙ্গে মনে হলো বিনু সেন। মুহূর্তে সে ব্যস্ত হয়ে বললে, আমি যাই। দাঁড়া না একটু, কেউ আসছে না, আমি যাচ্ছি। প্লেনে? কোথায়? ডালহৌসি। ডালহৌসি? সেখানে কি চাকরি? এখানকার চাকরি ছেড়ে দিয়েছ? বেশ করেছ। নীরা খুশি হয়ে উঠে একসঙ্গে অনেকগুলো কথা বলে ফেলল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনিমাদি বললেন, না, সেখানে বিনোদা থাকেন, আমি তাকে দেখি, আর তো কেউ দেখবার নেই। সমস্ত পারিপার্শ্বিকটা এত বড় এরোড্রামে সব কিছু যেন এলোমেলো হয়ে কেমন হয়ে গেল। পুতুলের মতো নীরা বললে, ডালহৌসিতে বিনু সেন থাকেন, তুমি তাকে দেখো, আর তো কেউ দেখবার নেই, কি বলছো এসব? সে অনেক কথা নীরা। বিনোদার টিবি হয়েছে। টিবি হয়েছে? নীরার পায়ের তলে একটা যেন ভূমিকম্প হয়ে গেল। সে স্থান কাল ভুলে গিয়ে চিৎকার করে উঠল,
কি বলছো তুমি অনিমাদি? আশেপাশের লোকজন তার কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে তার দিকে তাকালে। অনিমার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে আসছিল, সে কথা কইতে পারলে না। আত্মসংবরণের জন্য নীরব থেকে সে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ, বিনু সেনের টিভি, সেই সবল প্রাণবান বিনু সেন। অসম্ভব, কি করে হয়? অপ্রত্যাশিত অসম্ভব সংবাদের আকস্মিক আঘাতেই বোধহয় তার দীর্ঘ পথক্লান্ত দেহের স্নায়ুতে শিরায় কম্পনের মতো একটা প্রবাহ বয়ে গেল। কেঁপে উঠল সে, পা কাঁপছে, হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, বুকের ভিতরটায় ধরধর করে আছাড় খাচ্ছে হৃৎপিণ্ড। আকাশ যেন কেমন হয়ে গেছে, গাছপালা মানুষজন সব অর্থ হারিয়ে ফেলেছে নীরার কাছে। খানিকটা স্তব্ধ থেকে আত্মসংবরণ করে গলাটা পরিষ্কার করে নিয়ে অনিমা বললে, সেই সর্বনাশী মানুষটাকে ধ্বংস করে দিয়ে গেল প্রতিমা। ইলেকট্রিক শক খেলে নীরা, বলে, তার অপরাধ? অপরাধ, সবটাই অপরাধ। তার ছিল, সে রোগ নিয়েই তাকে জড়িয়ে ধরল, বলেনি? তুই যেদিন চলে এলি সকল লোকের সামনে তার মাথায় ওই কলঙ্ক চাপিয়ে, তখন দিন তিনেক ভেবে তিনি প্রতিমাকে নিয়ে কলকাতা এলেন। সে অনেক কথা। প্রতিমা বিধবা ছিল না, স্বামী তার বেঁচে ছিল, সদ্য ডাইভোর্স আইন পাশ হয়েছে তখন। ডাইভোর্স করিয়ে নিয়ে বিয়ে করলেন। মাস তিনেক পর রোগ প্রকাশ পেলে বাঁধ ভাঙা বন্যার মতো। উনি স্যানাটোরিয়ামে দিতে চাইলেন, সে চিৎকার করে কাঁদতে লাগলো, না না না, শেষ কটা দিন তোমাকে নিয়ে থাকতে দাও। ইও তাই শুনলেন, দু হাতে সেবা করলেন। সে মরল, ও রোগ ধরল। একটু চুপ করে থেকে অনিমাদি বললে, লোকে কিন্তু বললে এ বিনোদা তোর উপর অভিমানে, আমার উপর অভিমানে, তার অধিকার ভালোবাসার। সংসারে যারা দুজন চারজন মেয়েকে একসঙ্গে ভালোবাসে অনিমাদি, তাদের ভালোবাসা ভালোবাসা নয়, সেটা হলো লামপট্ট। তার আবার অভিমান কিসের? অভিমান? মহাশ্বেতার ছবি এঁকে যে অপমান তিনি আমায় করেছেন, তার শোধ নিতে দেখা করো ভেবেছিলাম। তা থাক, রুগ্নজনকে দয়াই করো। আমি সে ছবি ইন্ডিয়া হাউসে দেখেছি। এত ছোট বিনু সেন। নীরা, করে তোর জন্যে মানুষটা মরণকে ডেকে নিলে, আর তুই। নীরা বলেই গেল, থামল না। প্রতিমাকে বিয়ে করেছিলেন, এর জন্য তোমাদের বিনোদাকে ধন্যবাদ দিই। তার জন্যই তাকে মার্জনা করতে রাজি আছি। প্রতিমাকে ভালোবাসতেন অনেক দিন থেকে, বিয়ে অনেক আগে করা উচিত ছিল, শেষে করেছেন, এবং বিবাহিতা স্ত্রীর সেবা করতে গিয়ে রোগ ধরিয়েছেন আতিশয্যে। তার মধ্যে আমাকে টানছো কেন? আমার জন্য মরণকে ডেকে নিয়েছেন? তোমার নিজের একটু বোধ নেই অনিমাদি? এমন অন্ধ তুমি? ছি! তুই অন্ধ নীরা, তুই অন্ধ। বেশ তাই, তা যাও তুমি, আমিও যাই, বড় ক্লান্ত আমি, কিছু মনে করো না। না। অনিমাদি তার হাতটা চেপে ধরলেন, আকর্ষণ করে বললেন, আয় আমার সঙ্গে একটু নিরালায়। যাবি, কিন্তু সবটা শুনে যা, যেতে হবে শুনে। এ দৃঢ় কণ্ঠস্বর অনিমাদির কাছ থেকে কখনো শুনেনি। বিস্মিত হলো নীরা। অনিমা বললে, তুই এমন একটা লোকের যা ক্ষতি করলি, বধ করলি একরকম। অনিমাদি, 1000 বার বলবো, আমি যে সব জেনেছি। তুই জানিস নে, তুই তাকে ভালোবাসতিস। না। হ্যাঁ, বাসতিস, হয়তো বাসিস। আমি জানি যে তোর অসুখের সময় বিকারের মধ্যে চেঁচাতিস। আমি মাথার শিয়রে বসে শুনেছি, প্রতিমাকে তুমি ভালোবেসো না বিনোদা, বিনোদা। অনিমাদি। বিহ্বল হয়ে গেল নীরা। অনিমাই কথা বলতে বলতে তার হাত ধরে হাঁটতে হাঁটতে নির্জন স্থানে এসে উপস্থিত হয়ে বললে, এইখানে দাঁড়া, না ওই বাঁধানো বেঞ্চটায় বস, শুনে যা কি করেছিস। প্লেনের উঠা নামার ঘর ঘর মুখরতার মধ্যে বলে গেল অনিমা, আমি জানি তোর অসুখের সময় আমি না তোর শিয়রে থাকতাম, বিনোদা থাকতেন বাইরে। যেদিন প্রলাপ বকেছিলি, তার মধ্যে অনেক বলেছিলি। বিনোদা বলেছিলেন, এ কথা যেন কেউ না শোনে অনিমাদি, ওকে বলো না। তুই নিজে যদি সত্যি না জানিস, তবে জেনে যা। চুপ করেই রইল নীরা। মনে মনে প্রশ্ন করতেও ইচ্ছে হলো না। এই ক্লান্ত বেদনার্ত মুহূর্তে কথাটা মেনেই নিলে, না মেনে উপায় নেই। বুকের ভেতর বাঁধ বাঁধা কান্নার হ্রদে অকস্মাৎ যেন তুফান জেগেছে। মনে হচ্ছে হ্রদের গভীরে কোনো একটা বিরাট শিলাচাপা উৎসমুখ থেকে
শিলাখণ্ডটাকে ঠেলে সরিয়ে দিচ্ছে। এখন বাক্য, স্তব্ধ, বাদ প্রতিবাদ, যুক্তি তর্ক সব মিথ্যা হয়ে গেছে। অমৃত তপস্বীর মৃত্যুতে প্রকাশিত এক অমোঘ সত্যের মতো মৃত্যুপণে অনশনব্রতী নিষ্ঠুর ক্ষুধার মতো তার অন্তরের এক সত্য যেন উদ্ঘাটিত হচ্ছে। সে এই পর্যন্ত বলতে পারে ওই সত্যই মানুষের শেষ সত্য নয়, তাই অমৃতের তপস্যাও মানুষ ছাড়বে না, এবং ক্ষুধার সত্য নিষ্ঠুর পীড়নের মধ্যে আত্মপ্রকাশ করলেও মানুষ অনশন ভঙ্গ করে না, করবেন না, সেও করবে না স্বীকার। অনিমাদি যেন একটি বৈরাগ্যময় বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে গেছে। বিচিত্র বিষণ্ণ একটি হাসি তার মুখে ফুটে উঠল। আক্ষেপ ভরা কণ্ঠে বলল, প্রতিমা। ছি ছি রে, মীরা কি যে বলবো রে ভেবেই পাইনি। বিনু সেনের ভালোবাসার জন্য কি মাথা খোরা সে তো দেখেছিস, অথচ বিনোদা কোনো দিন তাকে ভালোবাসেনি। ডালহৌসিতে বসে বিনোদা সেদিন বললেন, অনিমাদি, ওকে আমি কোনোদিনই ভালোবাসিনি। ওর এত রূপ, প্রথম যৌবন যখন আমার, তখন ওর কৈশোর, তখনও কোনোদিন এতটুকু ভালো লাগেনি। ঈশ্বর সাক্ষী, ওর দাদা আমাদের দাদা ছিলেন, ফাঁসি গেলেন। তার কাছে কথা দিয়েছিলাম ওকে দেখবো, ওর বিয়ে দেব। সেই শপথ আমার একমাত্র বন্ধন। যার সঙ্গে ওর বিয়ে হয়েছিল, উন্মাদের মতো প্রতিমা যাকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে এসেছিল, তিনি আজও জীবিত, বাংলাদেশের বিখ্যাত লোক, শিল্পী, গুণী। যে গুণীরা গুণের বদলে 18 আনা সুখ চান, 32 আনা স্বেচ্ছাচারের স্বাধীনতা চান, সেই ধরনের গুণী। পৃথিবীর কোনো আইন তাদের জন্য নয়, একমাত্র ভালো লাগাটাই আইন। বিনোদা বললেন, আমি জানতাম, তবে প্রতিমা ওকে এমনই ভাবে পাগলের মতো ভালোবাসবে তা অনুমান করতে পারিনি। কারণ যে দাদা ফাঁসি গেছেন তারই বোন তো, তার সংযম থাকবে না, যাচাই থাকবে না, ভাবতে পারিনি। আর যখন ওরা পালিয়ে এসে কলকাতায় বিয়ে করলে, তখন আমি অ্যাবসকন্ডার, তারপর জেল। জেল থেকে বেরিয়ে ওদের বাড়ি গেলাম, তখন ওরা খুব সুখী, খুশি হয়েছিলাম। আবার চলে গেলাম। 42 সালে ধরা পড়লাম, 45-এ বের হলাম। কলকাতায় গিয়ে বন্ধুর বাড়ি গেলাম। বন্ধু খ্যাতিমান ব্যক্তি, তখন আরো খ্যাতিমান হয়েছে, রাজনৈতিক দলের হিরো। আমাকে দেখে ভুরু কোঁচকালেন, বললেন, কি খবর? জিজ্ঞাসা করলাম, কেমন আছো? প্রতিমা কই? সে কেমন আছে? শুকনো গলায় বললেন, ভালো আছে, প্রতিমা এখানে নেই। প্রশ্ন করলাম, কোথায়? চুপ করে থেকে একটু পরে বললেন, সে এখানে থাকে না বিনয়। জিজ্ঞাসা করলাম, মানে? হেসে বললেন, দেখো, তাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছিল। শুধু রূপময় খানিকটা মাংসস্তূপ নিয়ে যারা ঘর করে, তাদের একজন আমি নই। মন, শিক্ষিত মন প্রয়োজন। সেই মনের খোঁজ যেদিন পেলাম, অবশ্য কালচারাল ফাংশনে ঘুরতে ফিরতে, এবং বুঝতে পারলাম তাকে নইলে আমার সৃষ্টিশক্তি শেষ হয়ে যাবে। তবুও কিছুদিন চেষ্টা করেছিলাম, কিন্তু এমন ঘটলো যে তাকে বিবাহ আমাকে করতেই হলো, এবং বিবাহ করলাম। শর্ত হলো প্রতিমাকে পরিত্যাগ করব। সুতরাং অবশ্য আমি তাকে কিছু করে খরচ দিতে চেয়েছিলাম, কিন্তু প্রতিমা নেয়নি, চলে গেছে। জানি না ঠিক কোথায় থাকে, তবে আমার বদনাম করে বেড়ায়। হেসে বললেন, তা বেড়াক, আমার তাতে ক্ষতি হবে না। বিনোদা বললেন, অবশ্য আমি খুব বিস্মিত হইনি এতে, কিন্তু বিস্ময়ের সীমা আমার রইল না যেদিন প্রতিমাকে দেখলাম সন্ধ্যায় স্প্ল্যানেডে সেজেগুজে ফিরছে, চোখে অসুস্থ দৃষ্টি। আমাকে দেখে ছুটে পালাতে চেষ্টা করলে, কিন্তু পারেনি। আমি ওকে ধরে গাড়ি করে নিয়ে এলাম। গাড়িতেও আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করলে। ঘেন্নায় দেহ মন রিডি করে উঠল। কিন্তু দাদার মুখ মনে পড়ল, আর দেখলাম ও সত্যিই অসুস্থ, জ্বর ভুগছে। তারপর অনেক বুঝিয়ে ওকে স্যানাটোরিয়ামে 2 বছরের ওপর রেখে সুস্থ করে তুললাম। টিবি ওর তখন থেকে। তার মধ্যে ভালো হয়েছিল। ও স্বামীর উপর আক্রোশ করে বিধবা সাজলে। বললাম, তাই সাজো, কিন্তু গুণী লোক, তার নামটা প্রকাশ করো না। ওকে আশ্রমে এনে ছেলেদের ভার দিয়ে ওকে মা করে দিতে চাইলাম, কিন্তু আমার কপালেই আছে। কপাল ছাড়া আর কি বলবো, ও কিছুতেই মায়ের মনে পৌঁছলো না। কি যে হলো ওর মনে ধারণা, আমি ওকে ভালোবাসি, এবং আমাকে নইলে ওর জীবন ব্যর্থ, বৃথা। আমায় পাবার জন্য পাগল হয়ে উঠল। একদিন আত্মহত্যা করতে চেষ্টা করলে, আফিং খেলে। উন্মাদের মতো বলতে লাগলো, না আমি বাঁচবো না, কি বেঁচে লাভ। আমার গলা জড়িয়ে ধরে বললে, একবার বলো ভালোবাসি। সেদিন ওকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বললাম, নইলে ডাক্তারদের চেষ্টাও জোর করে ব্যর্থ করে দিচ্ছিল। বললাম, বাসি।
কিন্তু একটা কথা প্রতিমা, তার মধ্যে মিলনের আশা রেখো না। কারণ তুমি আমার বন্ধুর স্ত্রী, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে এবং পাপ হবে, বিবাহ অসম্ভব। কারণ হিন্দু বিবাহে ডাইভোর্স হয় না, এবং সে যে লোক তাতে আমাদের দুজনকেই আদালতে লাঞ্ছনা করবে। ওকে আমি ভালোবাসিনি, কোনোদিন ভালোবাসিনি। মীরার চেতনা যেন হারিয়ে গেছে। সংজ্ঞা নামে আছে, কাজে নেই, পুতুলের মতো বসে আছে। একখানা প্লেন এসে নামলো। অনিমাদি বললে, সেদিন একটু হেসে এরপর বললেন, জানেন ওই ভালোবাসা নামক দ্রব্যটির কি স্বাদ বা তার আকর্ষণ আমার জীবনে প্রথম যৌবনে কঠিন অভ্যাস যোগের ফলে ঠিক ছিল না। বিশ্বাস করুন, হঠাৎই প্রৌঢ় বয়সে, 45 বছর বয়স, প্রৌঢ় বই কি, এই বয়সে এলো ওই মেয়ে নীরা। এদিকে তখন মন ছাড়া পেয়েছে, স্বাধীনতা এসেছে মনে, চাপা পড়া স্বাদ আকাঙ্ক্ষাগুলো মাথা ঠেলে উঠেছে। ওই জীবনময়ী কলরব করা মেয়েটিকে দেখতে দেখতে মনে হলো একে ভালোবেসেছি। একদিন মনে হলো এই মেয়েটির জন্য জন্মান্তরে তপস্যা করেছি, এ জন্মেও এতদিন ওর পথ চেয়ে বসে আছি। আমার বয়স বেশি হয়েছিল, কিন্তু আমি জীবনে তপস্যা করে নিজেকে শতঞ্জীব করতে পারতাম। তাই সেদিন যখন ওর স্কলারশিপের চিঠি এলো, আমি ব্যবস্থা করেছিলাম। সেদিন মনে হলো এই তো নীরা আমার চিরজীবনের জন্য হারিয়ে যাবে। তখন আর থাকতে পারিনি, আমার অন্তরাত্মা হাহাকার করে উঠেছিল সেদিন। অনিমাদি সেকালে ফাঁসির হুকুম হবে কল্পনাতেও মন এমন হাহাকার করেনি। ভুলের মাথায় পত্রখানা লিখে ফেললাম। নীরা আমাকে আঘাত দিয়ে চলে গেল। লোকের কাছে প্রতিমার সম্পর্কে অপরাধের রায় দিয়ে গেল বিচারকের মতো। ওদিকে ডাইভোর্স বিল পাশ হলো। ডাইভোর্স করিয়ে অপরাধ থেকে মুক্ত হয়ে রাক্ষসীকে বললাম, নে গ্রাস কর আমাকে। দিদি, ও আমাকেও বলেনি ওর ব্যাধির কথা। প্রথম দিনে দেহ স্পর্শ করে বুঝলাম, কিন্তু তখন আর তো পথ ছিল না। আর এত সেবা কেন করতে গেলাম, অনুযোগ করো তোমরা। এটা কি করে অবহেলা করব বলো? তাছাড়া আবার কি, কি হবে বেঁচে? নীরা যা বলে গেল, যেভাবে আমাকে ছিঁড়ে ফেলে দিয়ে গেল, তাতে বাঁচতে ইচ্ছে নেই আমার। থামলেন অনিমাদি। নীরা স্তব্ধ। সংজ্ঞা বুঝে তার হারিয়ে যাচ্ছে। অনিমাদি উত্তর না পেয়েও থামলে না। বললে, ডালহৌসিতে জোর করে পাঠালেন মাস্টার মশাই, সঙ্গে কে যাবে? আমি বললাম আমি যাব। উনি খুশি হলেন, বললেন, তাহলে দিন কটা আনন্দে কাটবে। অনিমাদি আমার আনন্দময়ী, আছেন সেখানে। এসেছি 2 দিন হলো, মাথায় মাথায় ভাবছি। আছে চাকরটা জোর করে পাঠালেন, দলিল করে আশ্রম সরকারকে দিলেন, সেই দলিল নিয়ে এসেছিলাম। তোর সঙ্গে দেখা হলো, ভালো হলো। বলবো গিয়ে, বিনোদা, সেই পাথর মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল, তাকে সব বলে এসেছি। বলেই অনিমা উঠে দাঁড়াল। নীরা উঠতে গেল, কিন্তু এ কি, কি হলো? পায়ের তলায় পৃথিবীটার এপাশ উঠছে ওপাশ নামছে, না ছাড়িটা দিক পাক খেয়ে বন বন করে ঘুরছে, সব হিজিবিজি ঝাপসা হয়ে যাচ্ছে। অনিমাদি বললেন, নীরা, নীরা, টলছিস নীরা? চেতনা হতেই সে ডাকলো, অনিমাদি। সে কার্তস্বরে ডেকে উঠল, অনিমাদি, অনিমাদি, কোথায় অনিমাদি? উনি ওদিকে গেছেন, জিনিসপত্র ওজন করাচ্ছেন, কিন্তু আপনি উঠবেন না? বললেন একজন এয়ার ইন্ডিয়ার কর্মী। সে কথা শুনলে না, উঠে দাঁড়িয়ে ডাকলে, অনিমাদি। অনিমা এসে দাঁড়ালো। কিছু বলবি? মাপ চাইবি? বল। কি বলবে? বলে দাও সে কি বলবে। এ তো মানুষ মঞ্চের অভিনয় নয়, স্মৃতির প্রম্পটার নেই, কে বলে দেবে? এ জীবন মঞ্চে দাঁড়িয়েছে সে, বলতে তাকেই হবে। বুকের ভিতর থেকে সিংহদ্বার খুলে হৃদয় মন প্রাণ সমস্বরে বলে দিলে, বলো, তোমার সঙ্গে আমি যাব অনিমাদি। চোখ থেকে জল গড়িয়ে আসছে, উচ্ছ্বসিত ধারায় উপচে পড়ছে। অনিমা বললে, তুই যাবি? কাঁধে মুখ রেখে সে বললে, আজই এক্ষুনি তোমার সঙ্গে। বস, আমি দেখি। সে বসল। চোখ থেকে তার অনর্গল ধারা জল ঝরছে, কিন্তু সে তাতে সংকুচিত হলো না, মুখ লুকুলে না, নত করলে না। শূন্য দৃষ্টিতে দূর ডালহৌসির দিকে চেয়ে রইল। মায়ের মৃত্যুর পর আজ সে প্রথম কাঁদছে। হেরেছে সে। সে হারে তার লজ্জা নেই, গোপনের চেষ্টা নেই। পৃথিবীর সামনে সে কাঁদছে,
কাঁদবে। ডালহৌসিতে যখন তারা পৌঁছল তখন অপরাহ্ন বেলা, তার জন্য প্রায় 12 ঘন্টা দেরি হয়ে গেছে। একটা মোড় ফিরেই অনিমাদি বলতে গেলেন, ওই বাংলো, কিন্তু নীরাই বললে, ওই যে। দৃষ্টিতে দেহে মনে সে ব্যগ্র হয়ে উঠেছে। সে শুনতে পেয়েছে বিনো সেনের কণ্ঠস্বর। সে শক্তি নেই, কিন্তু মিষ্টতা হারায়নি। গান ভেসে আসছে, আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি? হাই বুঝি তার খবর পেলে না। নীরা সে ব্যগ্রতা গোপন করলে না, বলে, রোকো, রিক্সা রোকো। ঝাঁপ দিয়ে সে নেমে পড়লে এবং ছুটতে চেষ্টা করলে। অনিমাদি বললে, ছুটিস নে নীরা, পাহাড়ে। নীরার সে কথা কানে গেল না। সে সুধার খবর পেয়েছে। রিক্সাটা থামল। উনি ওদিকের বারান্দায় বসে গেয়ে চলেছেন সামনে টাঙানো মহাশ্বেতা ছবি। শেষ কলি গাইছেন, ডাক উঠেছে বারে বারে, তুমি সারা দাও কি? আজ ঝুলন দিনে দোলন লাগে, তোমার পরাণ হেলে না। হাই বুঝি তার খবর পেলে না। নীরা এসে পায়ের উপর উপুর হয়ে পড়ল। কে কে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নীরা। বাঁধ ভেঙেছে গঙ্গোত্রী। নীরা, নীরা। উচ্ছ্বসিত হয়ে উঠলেন বিনো সেন, উজ্জ্বল হয়ে উঠলেন। আমাকে ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। নীরা আর্তনাদ করে উঠল। ক্ষমা? আমার ক্ষমার মূর্তি যে তুমি, কিন্তু এত দেরি করে এলে। না, দেরি করে আসেনি, দেরি আমার হয়নি, কিন্তু তুমি মহাশ্বেতার ও কি ছবি এঁকেছ। আমি যে তোমাকে বাঁচাবো, আমি এমনই করেই তপস্যা করব, কিন্তু তুমি বলো তুমি বাঁচতে চাইবে। অনিমাদি বলছিল। ফুপিয়ে কেঁদে উঠল সে। আমার উপর অভিমানে? প্রসন্ন কণ্ঠে বিনো সেন বললেন, বেশ, কাল থেকে তাহলে পুণ্ডরিকের পুনর্জীবন আঁকব। হঠাৎ থেমে গেলেন বিনয় সেন, বললেন, কিন্তু? কি কিন্তু? কিসের কিন্তু? চোখের জলে ভিজে মুখ তুলে নীরা তার দিকে চাইল। এত শিক্ষা লাভ করে দেশে ফিরে আমাকে নিয়ে পড়ে থাকবে? থাকবো, তোমাকে ভালো করে নিয়ে ফিরে যাব। আমার ঘর, আমার সংসার, আমার আমার সেই তো আমার শেষ তপস্যা, নইলে যে আমার সব মিথ্যে। বিনো সেনের হাঁটুর উপর মুখ গুজে সে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে কান্নায় অসীম তৃপ্তি, আশ্চর্য সুখ। বিনো সেন সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, বললেন, এবার এবার আঁকবো বরফ ঢালা পাহাড়ের উপর কম্পিত দেবদারু বনে মহাশ্বেতার সামনে বরফের হিমশীতল সমাধির বরফ গলে যাচ্ছে। তার ভিতর থেকে জেগে উঠেছে পুণ্ডরিকের ঈষৎ রক্তাভ। চোখ দুটির পাতা কাঁপছে। নীরা মনে মনে বলে উঠল, হে অদৃশ্য রঙ্গমঞ্চ পরিচালক, আর না, যবনিকা ফেলো, শেষ করো, বলো এই চিরন্তন। শেষ হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস মহাশ্বেতা। উপন্যাসটি ভালো লাগলে এবং আমার পাঠ করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।